আসসালামু আলাইকুম। মিস্টার নুডলস প্রেজেন্টস অ্যামেজিং ক্রিকেট অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্ট ম্যাচে পরাজিত করেছে। ডারউইনের এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা বাংলাদেশের জন্য কন্ডিশনটা ফেভারেবল ছিল। যারা অনফিল্ডের নিয়মিত দর্শক, এক সপ্তাহ আগে থেকে এই বিষয়টা আমরা বলে আসছিলাম। অনেক দর্শক আছেন তখন আমাদের উপর ট্রাস্ট রাখতে পারেন নাই। বাংলাদেশ ক্রিকেট নিয়ে এই ভরসার জায়গাটা ছিল না। জিম্বাবুয়ের সঙ্গে সদ্য বাংলাদেশ হেরে এসেছে, বাট দিন শেষে কিন্তু সেই ব্যাপারটাই প্রমাণিত হয়েছে। বাংলাদেশ দ্য মাইটি অজিজকে পুরোপুরি এই টেস্ট ম্যাচটাতে 10টা সেশন খেলা হয়েছে, 11টা সেশন খেলা হয়েছে। 11টা সেশনের প্রত্যেকটা সেশনে কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে। একটা টেস্ট ম্যাচের 11টা সেশনে যখন একটা টিম ডমিনেট করে, সেই টিমটাই সত্যি কথা বলতে ডিজার্ভিং উইনার হয়। এই টেস্ট ম্যাচে সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা কোথায় ছিল? সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা ছিল দুই দলের ব্যাটিং প্ল্যানে। আপনি প্রথম ইনিংস থেকে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে প্রথম ইনিংসে যে বিষয়টা লক্ষ্য করবেন, ইভেন দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ান ব্যাটাররা অনেক বেশি মাত্রায় চপড অন হয়েছেন। চপড অন বলতে ইনসাইড এজে তারা আউট হয়েছেন, এই ব্যাপারটা যেমন খেয়াল করবেন। দ্বিতীয়ত বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, তারা ডিপ ইনটু দ্য ক্রিজ থেকে তারা ব্যাটিং করেছেন, অর্থাৎ ক্রিজের অনেক ভেতরে ঢুকে তারপর তারা ব্যাটিং করেছেন। সো দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স, যে বাংলাদেশ এই কন্ডিশনটাকে বেটার অ্যাসেস করেছে। এবং সেই যে ডিপ ইনটু দ্য ক্রিজ ব্যাটিং করে সুবিধাটা কী হয়েছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে অস্ট্রেলিয়ান ব্যাটারদের স্ট্রাইকিং পয়েন্ট ছিল অনেক সামনে থেকে। স্ট্রাইকিং পয়েন্ট থাকার কারণে বাংলাদেশ কিন্তু ওই চপড অন কাইন্ড অফ ডেলিভারিগুলো করে তাদেরকে ডিসিভ করতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশের স্ট্রাইকিং পয়েন্ট ছিল কিন্তু জাস্ট আন্ডার দ্য আইজ। এবং এই কন্ডিশনে কেমন ব্যাটিং করা প্রয়োজন, ডারউইনের কন্ডিশনে বেটার প্রিপারেশন, বেটার এক্সিকিউশনটা বাংলাদেশের ব্যাটসম্যানরাই এই জায়গাটায় করেছে, যেটা আমি একদম টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে আপনাদেরকে দেখালাম। দ্বিতীয়ত যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের পেস বোলারদের বোলিং প্ল্যান এবং এক্সিকিউশনের জায়গাটা। তালহা জুবায়েরকে ধন্যবাদ দিতে হবে বোলিং প্ল্যানগুলো করার জন্য। আপনারা জানেন যে অনফিল্ড যারা নিয়মিত দেখেন, আমরা ট্রাভিস হেডকে কীভাবে আউট করতে হয়, ক্যামেরুন গ্রিনকে কীভাবে আউট করতে হয়, বিভিন্ন ভিডিওজ আমরা অনফিল্ডের পর্দায় প্রকাশ করেছি। এখন এই ভিডিও ফুটেজগুলো তো ডেফিনেটলি ন্যাশনাল টিমের কাছেও আছে, এবং ন্যাশনাল টিমের যিনি কোচ তালহা জুবায়ের, তিনি তো এই অনুযায়ী আসলে প্ল্যান করেছেন। এখন আমাদের দেশে এখন এই পর্যায়ে এই মানের পেস বোলার আছে যারা সেগুলোকে এক্সিকিউট করতে পারে। আমরা বলেছিলাম যে ট্রাভিস হেড অ্যারাউন্ড দ্য উইকেট থেকে আসা বলে আউট হবে। প্রথম ইনিংসে অ্যারাউন্ড দ্য উইকেট থেকে আসা বলে ট্রাভিস হেড আউট হয়েছেন। আমরা আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়েছিলাম লাবুশেন স্লিপে ক্যাচ দেবেন। প্রথম ইনিংসে লাবুশেন স্লিপে ক্যাচ দিয়েছেন, বাট ফ্যাক্ট ইজ এটা তো আমরা এখান থেকে বললে তো আর হবে না। তালহা জুবায়ের প্ল্যান করেছেন, বোলাররা সেই প্ল্যানটাকে এক্সিকিউট করেছেন। হাসান মাহমুদ সব ধরনের কন্ডিশনে 5 উইকেট নেওয়ার যোগ্যতা তার আছে, এবং সেটা তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন। সিম বোলিং, সুইং বোলিংয়ের দক্ষতা একই সঙ্গে। তাসকিন আহমেদ যখনই ব্রেক থ্রু প্রয়োজন, তাসকিন আহমেদ কিন্তু সত্যি কথা বলতে আমাদের পুরাতন বলে অনেক বেশি মাত্রায় ভালো বোলিং এক্সিকিউট করার ক্ষমতা রাখেন। দুই মস্তিষ্কের মিলন মেলা, শান্ত এবং অন্যদিকে লিটন কুমার দাস। দেখেন সেকেন্ড ইনিংসে যখন ট্রাভিস হেড আউট হয়েছিলেন, বাতাস বইছিল একটা দিক থেকে। আমরা যদি আপনারা মনে করে থাকেন, ডারউইনের বাতাসে হাসান মাহমুদ ফেভার পাবে 7 দিন আগে, আমরা টেস্ট শুরুর 7 দিন আগে একটা কন্টেন্ট করেছিলাম। আপনারা থাম্বনেল শিরোনামটা দেখছেন, যারা তখন দেখেন নাই তাদেরকে একটু দেখানোর জন্য, যারা প্রথমবার অনফিল্ড দেখছেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। ডারউইনে হাসান বাতাসের সাপোর্ট পাবেন, এবং যে কারণে নাহিদ না থাকলেও আমি আশাবাদী ছিলাম যে আমাদের তো হাসান আছেন। এবং ওই যে ট্রাভিস হেডকে সেকেন্ড ইনিংস আউট করার যে জায়গাটা, এটা কিন্তু বাতাসকে ব্যবহার করে হাসানকে এন্ড পরিবর্তন করা হয়েছিল। হাসানকে এন্ড পরিবর্তন করে তারপর ট্রাভিস হেডকে ওই ট্র্যাপে ফেলানো হয়েছিল। আপনি দেখবেন যে লাবুশেনকে একটা পর্যায়ে আউট করা হয়েছিল যেভাবে, মানে মেহেদী হাসান মিরাজ আসলেন বোলিং করতে সেকেন্ড ইনিংসে। বাই দ্য ওয়ে, আমরা এই কথাটাও অনফিল্ডের পর্দায় আপনাদেরকে জানিয়েছিলাম যে সেকেন্ড ইনিংসে স্পিনাররা ভূমিকা রাখতে যাচ্ছেন, এবং সেটা প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর। মূলত আমরা ইবাদতকে নিয়ে কন্টেন্টটা করেছিলাম, তবে সেই জায়গাটা আমরা জানিয়েছিলাম যে সেকেন্ড ইনিংসে স্পিনাররা ভূমিকা রাখতে যাচ্ছেন, এবং সেকেন্ড ইনিংসে এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ড্রাই ওয়েদার চলছে, স্পিন যে পরবর্তী সময় কাজে আসবে সেটা আপনি বুঝতে পারবেন। 2 নম্বর দিন যাক, 3 নম্বর দিনে প্রবেশ করুক, আপনি দেখবেন তাইজুল এবং মিরাজ, এদের মধ্যে যে কেউ একজন 4টা বা 5টা উইকেট নিয়ে ফেলবে। কে নিবে সেটা আমি বলতে পারবো না, বাট তাইজুল বা মিরাজের মধ্যে কেউ একজন 3টা 4টা 5টা আমি একদম মানে মিনিমাম বলে দিলাম, মিনিমাম 4টা উইকেট নেবে তাইজুল বা মিরাজের মধ্যে কেউ একজন দ্বিতীয় ইনিংসে।
সেটা আপনারা দেখবেন। স্মিথের আউট টাইমে আলাদা করে বলবো যে মেহেদী মিরাজ কন্টেইনিং বোলিং করছিলেন, ইভেন তাইজুল ইসলামও তারা কন্টেইনিং বোলিং করছিলেন মানে অনেকটা ওয়ানডে স্টাইলে বা টি-20 স্টাইলে ব্যাটসম্যানকে ফ্রাস্ট্রেটেড করে দেওয়া। তখনই একটা সিলি মিড অন পজিশনের ফিল্ডার রাখা স্টিভেন স্মিথ পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে একটা রিটার্ন ক্যাচ দিয়েছেন এবং হোয়াট আ ডিসপ্লে অফ ক্যাচিং ইট ওয়াজ বাই মেহেদী হাসান মিরাজ। তাইজুল ভাই বোলিং করতে আসলেন, আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটা স্টেটাস দিয়েছিলাম তার আগে যে ট্রাভিস হেড যখন আউট হয়েছেন, ইভেন আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম তখন অনফিল্ডে একটা ভিডিও যে ট্রাভিস হেড আউট হওয়ার পর বল নামছে, তাইজুল মাইট গেট অ্যানাদার ব্রেক থ্রু এবং এই সময়টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাইজুল আসলেন বোলিংয়ে, প্রথমে ফ্লাইট দিয়ে 80 কিলোমিটার 81 কিলোমিটারে বল করলেন, লাস্টে একটা জোরে বল করলেন 84 বা 85 কিলোমিটার পার আওয়ারে এবং সেই বলটাতে লাবুশেন আউট হয়ে গেলেন। দুই বিগ ব্যাটসম্যানকে, লাবুশেন এবং স্টিভেন স্মিথ, দুই বিগ ব্যাটসম্যানকে দুই স্পিনার আউট করেছেন। শেষের দিন মেহেদী হাসান মিরাজ যেইভাবে বোলিং করেছেন, পিচের ক্র্যাকটাকে ব্যবহার করেছেন, আউটসাইড অফ স্টাম্প একটা ক্র্যাক জোন পেয়েছিলেন, সেখান থেকে এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব, যে কারণে এখন ভিডিওটা দেখাচ্ছি না আপনাদেরকে ঠিকঠাক মতো। অফ স্ট্যাম্পের বাইরে ক্র্যাক ইউজ করে ভেতরের দিকে বল ঢুকিয়ে তিনি তারপর আউট করেছেন। ইট ওয়াজ ব্রিলিয়ান্ট বাই মেহেদী হাসান মিরাজ। এবং আমরা আরও একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ডারউইনের নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 ইটস ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে প্র্যাকটিস ম্যাচে মিরাজের সেঞ্চুরির পর, কারণ এর আগে ট্র্যাক রেকর্ড রয়েছে শ্রীলঙ্কা এ এবং অস্ট্রেলিয়া এ যখন খেলেছিল ওই সময়টাতে কিন্তু ডারউইনের নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 তারা ভালো পারফর্ম করেছিল। সো এই যতগুলো ডেটার কথা আমি বলছি এগুলো আমরা অনফিল্ডের পর্দায় দর্শকদের জন্য উপস্থাপন করেছি। ডেফিনেটলি এই ডেটাগুলো বাংলাদেশ টিমের কাছে আছে এবং তারা সেই অনুযায়ী তারা প্ল্যান করেছে, অ্যাপ্লিকেশন করেছে। তবে আপনার যত প্ল্যানই থাকুক না কেন, আপনার কাছে যত ডেটাই থাকুক না কেন, প্লেয়াররা যদি এক্সিকিউট করতে না পারেন তাহলে কিন্তু আসলে কোনো কিছুই হয় না। তানজিদ হাসান তামিম প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, আই ফেল্ট ভেরি প্রাউড। আপনারা সবাই জানেন গত 1 বছর ধরে আমি এই কথাটাই বলে আসছি যে আমাদের ট্র্যাডিশনাল ওপেনারের চাইতে অ্যাগ্রেসিভ ওপেনার বেশি দরকার। অস্ট্রেলিয়া সিরিজের আগে এই কথাটা বলে এসেছিলাম যে অ্যাগ্রেসিভ ওপেনার দরকার। ডেফিনেটলি তানজিদ তামিম প্রুভড হিজ পার্ট। বাংলাদেশ সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা ব্যাটিং ওয়াইজ যে বিষয়টা ছিল, প্রচুর বল ছেড়েছে এবং বাংলাদেশ বলের শাইন নষ্ট করেছে। সো 54 রানে অল আউট থেকে 425-এ বা 420-এর বেশি রান করা, ইট ওয়াজ অল অ্যাবাউট দ্যাট। এবং এই জায়গাটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেডিট। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। দেখেন, আমি এমন জেনারেশনের মানুষ, কার্ডিফের সেই মহাকাব্য আমি দেখেছি, সেই কার্ডিফের সেই মহাকাব্য দেখে আমি কেঁদেছি। মোহাম্মদ আশরাফুল সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, সেই ম্যাচের সেঞ্চুরিয়ান ছিলেন। সেই অস্ট্রেলিয়াকে হারানো আমাদের শৈশবের একটা অন্যতম বড় স্মৃতি, হয়তোবা আমাদের শৈশবের সবচাইতে সুখকর মুহূর্ত কার্ডিফে হারানোর সেই মুহূর্তটা। সেই মোহাম্মদ আশরাফুল এই ড্রেসিং রুমে আছেন, সেই নাফিস ইকবাল এই ড্রেসিং রুমে আছেন। সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে আবারও আমাদের জীবদ্দশা অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ টেস্ট হারিয়েছে। ইটস সামথিং এলস, ইটস বিগেস্ট ডে অফ বাংলাদেশ ক্রিকেটিং হিস্ট্রি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, বিকজ আই এম ফ্রম দ্যাট জেনারেশন, যেই জেনারেশনটা আমরা অপেক্ষা করেছি 99 সাল থেকে 2004 সাল পর্যন্ত একটা মাত্র জয়ের, যেই জয়টা তারেক আজিজ লাস্ট ওভারে 2টা উইকেট নিয়ে জিম্বাবুয়ের এগেনস্টে তিনি এনে দিয়েছিলেন। আমরা অপেক্ষা করেছিলাম বড় দলের সঙ্গে জয়ের, ওই বছরই ভারত বধের মাধ্যমে সেই বড় দলের জয়টা পেয়েছি। তারপরে আমরা হারিয়েছিলাম অস্ট্রেলিয়াকে 2005 সালে, যেটা কল্পনা করা যেত না, অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। এরপর বগুড়াতে আমরা শহীদ চান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছিলাম। দেখেন, মুখস্থ বলে দিতে পারি, উই আর ফ্রম দ্যাট জেনারেশন, উই বিলং টু দ্যাট প্যাশন। সো আমাদের জন্য ইমোশনালি আজকের এই অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ জয়টা অনেক বড় একটা ব্যাপার। এবং পুরো 1 সপ্তাহ যখন অনফিল্ডে আমরা এই বিষয়টা জাস্টিফাই করার চেষ্টা করেছিলাম, নাহিদ রানা না থাকার পরও বাংলাদেশের সম্ভাবনা আছে ডারউইন টেস্টের, ট্র্যাক রেকর্ড, স্ট্যাটিস্টিক্স তাই বলে অনেক নেগেটিভ কমেন্ট সহ্য করেছি। পরবর্তী সময় কিছুটা খারাপ রিয়াকশন হয়তো বা দিয়েছে, আউট অফ ফ্রাস্ট্রেশন, নট আউট অফ ফ্রাস্ট্রেশন, ইটস আউট অফ প্যাশন, আউট অফ লাভ ফর মাই কান্ট্রি। ক্ষমা চাচ্ছি সেই রিয়াকশনের জন্য, বাট বাংলাদেশ দল প্রমাণ করেছে উই ক্যান ডু এনিথিং। আমরা বীরের জাতি, আমরা যে কোনো কিছু করতে পারি। হ্যাটস অফ বাংলাদেশ, স্যালুট টু বাংলাদেশ।